জামাতের শেষ রক্ষাও হলো না, মধ্যরাতে জামাতের আমির গ্রেপ্তার। এইদিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল, সেখানেও অনেক ঘটনা ঘটেছে। সেখানে তিনি কি বলেছেন সেই ব্যাপারগুলো উঠে আসছে, পুলিশ কি বলছে, ডিবি কি বলছে সেই ব্যাপারগুলো উঠে আসছে। ভাবে বিএনপির লোকজন এরকম প্রচারণা করছে যে জামাতের আমিরের ক্ষমতার প্রভাবে বঙ্গভবনের কর্মকর্তাকে নাজেহাল করা হচ্ছে পুলিশ দিয়ে, আদালত দিয়ে। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আগে আওয়ামী লীগের ভোটাররা মূলত তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জামাতকে ভোট দেবে, কিন্তু জামাতের শেষের দিকে এসে প্যাঁচ লাগাই ফেলছে, অর্থাৎ তাদের যে মতলবগুলো মোটামুটি সামনে চলে আসছে। ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে, মানে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন জামায়াত আমির। এই ক্ষোভ দেখানোর মাধ্যমে তিনি তার অজান্তেই দুটো বার্তা দিয়ে দিয়েছেন যেগুলো তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দর্শক, আমি ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। দর্শক, জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করার বিষয়ে মহা কাণ্ড কারখানা চলছে। আমরা গতকালকেই শুনেছিলাম যে রাষ্ট্রপতির বঙ্গভবনের একজন কর্মকর্তাকে প্রায় 17-18 ঘন্টা ডিবি অফিসে আটকে রাখার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, হাতিরঝিল থানায় মামলা করানো হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অবশেষে আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল। সেখানেও অনেক ঘটনা ঘটেছে। সেখানে তিনি কি বলেছেন সেই ব্যাপারগুলো উঠে আসছে, পুলিশ কি বলছে, ডিবি কি বলছে সেই ব্যাপারগুলো উঠে আসছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম এবং বলা যায় যে বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যম যেটা বিডি নিউজ 24, তারা ভয়াবহ একটা খবর দিচ্ছে যে এই বঙ্গভবনের কর্মকর্তার গ্রেপ্তার নিয়ে পুলিশের মধ্যে একটা বড় বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনটা এই কারণেই যে অনেকে বলছেন যে জামাত আমিরের এক্স হ্যান্ডেলের যে হ্যাক হওয়ার ঘটনা, এটার সঙ্গে এই কর্মকর্তার কোনো রকমের সম্পৃক্ততা নেই। যে কোনো কারণে যদি কেউ এই কাজ করে থাকে তাহলে তার মেল আইডি ব্যবহার করে করতে পারে, কিন্তু তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তাকে জোর করে রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে দিয়ে স্বীকার করানোর চেষ্টা হয়েছে যে তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এটা যেন তিনি স্বীকার করেন। এবং আমরা দেখছি যে আজকে ব্যাপকভাবে বিএনপির লোকজন এরকম প্রচারণা করছে যে জামাতের আমিরের ক্ষমতার প্রভাবে বঙ্গভবনের কর্মকর্তাকে নাজেহাল করা হচ্ছে পুলিশ দিয়ে, আদালত দিয়ে। এরকম নানা রকমের আলোচনা ছড়িয়ে পড়ছে। তাতে করে আমার মনে হয় যে জামাতের আমির কিংবা জামাতের নতুন করে একটা সম্মানের প্রশ্ন তৈরি হচ্ছে কিংবা গ্রহণযোগ্যতার প্রশ্ন তৈরি হচ্ছে। অবশেষে আজকে আদালতে অনেক নাটকের পরে এই কর্মকর্তা জামিন পেয়েছেন বটে, কিন্তু সেটাকে কেন্দ্র করে বিডি নিউজ 24 বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে আনছে। আমি জানি না, আমি নিশ্চিত নই যে বিডি নিউজ 24 যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলো সত্য কিনা। চলুন একটু জেনে দেখি বঙ্গভবনের এই কর্মকর্তাকে কেন্দ্র করে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককে কেন্দ্র করে আদতে কি ঘটছে, কতটা সত্য, কতটা সাজানো, সব কিছু থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার এটা কিন্তু কোনো ছেলে খেলা ব্যাপার নয়। দীর্ঘ সময় তাকে ডিবি কার্যালয়ে আটক রাখার পরে গত রাতে সংবাদ সম্মেলন করে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হয়েছিল, আদালতে অনেক কিছু হয়েছে এবং অবশেষে তাকে প্রথমে জামিন নামঞ্জুর করা হলেও, স্থগিত রাখা হলেও পরবর্তীতে জামিন দেওয়া হয়েছে। আদালতে এই কর্মকর্তা কি বললেন সেটা নিয়ে বিডি নিউজ 24 একটা রিপোর্ট করেছে। পাশাপাশি পুলিশের ভেতরে এই ব্যাপার নিয়ে বিভক্তির কথা বলছে বিডি নিউজ 24। চলুন একটু জানি বিডি নিউজের প্রথম শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে জামাত আমিরের এক্স হ্যাক্ট, আদালতে যা বললেন বঙ্গভবনের সারোয়ারে। তিনি সেখানে বলা হচ্ছে যে নিজের সম্পৃক্ততার ব্যাপার অস্বীকার করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের এই সহকারী প্রোগ্রামারের ভাষ্য, অ্যাকাউন্ট হ্যাক করার মতো কাজ তিনি কখনো কল্পনাও করেন না। ঢাকার অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে জামিন শুনানিতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছিল পুলিশ, অর্থাৎ গত রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে এটা জানানো হয়েছিল, কিন্তু তার আগের রাতে তাকে গ্রেপ্তার মানে আটক করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। পরের দিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ফাঁসানো হয়েছে, জামিন দিলে নিয়মিত আদালতে হাজিরা দেবে, ট্রায়াল ফেস করবে। বাদীপক্ষে জামাতপন্থী আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন এই আসামি যে কাজ করেছে সেটা স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা হিসেবে করেছে, অর্থাৎ তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। স্বৈরাচারের প্রেতাত্মা তার উপরে ভর করেছে। উনার কি কাজ ছিল যে জামাত আমিরের মতো সম্মানিত লোকের আইডি হ্যাক করতে হবে?
উনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটা করেছেন। মহিলা ভোটার যেহেতু অনেক, এই কারণে তাদেরকে উত্তেজিত করার জন্য জামাতের আমিরের নামে ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। মামলা তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, দেশে 60 পাতা চুরি হলেও 7-8 দিন রিমান্ড চাওয়া হয়, কিন্তু তার বেলাতে রিমান্ড চাওয়া হলো না কেন, এই প্রশ্ন করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, যেহেতু এই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এজন্য তাকে কারাগারে পাঠানো হোক। পরে আদালতকে সারোয়ারে আলম তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি এই কাজ আমার দ্বারা হয়নি। এ ধরনের কাজ আমি কল্পনাও করি না। আমি এত বছর ধরে চাকরি করি, আমার মন মানসিকতা এমন নয়। সাধারণ মানুষ মনে করছে আমি হ্যাক করেছি, আমি বলছি নিজ হাতে আমি কিছুই করিনি। তদন্ত কর্মকর্তাকে বলেছি তদন্তে সহযোগিতা করতে যা যা করার সব কিছু করব। বিচারক তার কাছে জানতে চান, আপনাকে কোথা থেকে গ্রেপ্তার করেছে? তিনি বলেছেন বাসা থেকে। কবে গ্রেপ্তার করেছে জানতে চাইলে তিনি বলেন পরশুদিন গ্রেপ্তার করেছে। এটা একটা বড় ব্যাপার যে আদালতে হাজির করার কথা 24 ঘন্টার মধ্যে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, সেটা কিন্তু হয়নি, সেটা অতিক্রম করা হয়েছে। কখন গ্রেপ্তার করা হয়েছে বিচারকের এই প্রশ্নে বলেন রাত 10টা সাড়ে 10টার দিকে। সারোয়ারে আলম বলেন, আমি স্বেচ্ছায় মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ দিয়েছি, কল্পনাও করি না আইডি হ্যাক করার, আমি শতভাগ নিশ্চিত। তিনি বলেন, আমার 1 বছর আর চাকরি আছে, আমি 1 বছর চাকরি থাকার সময়ে আমি আমার পেনশন, সুযোগ সুবিধা, অনুদান সবকিছু শেষ করে দেব এই কাজ করতে গিয়ে, এমনটা কল্পনাও করি না, তেমন কথা বলেছেন। প্রথমে আদালত শুনানি অপেক্ষমান রাখেন, পরবর্তীতে তাকে জামিন দেয়া হয়। পরিবারের পক্ষ থেকেও এই ব্যাপারে কথা বলা হয়। এই ব্যাপারে আর আলোচনা না বাড়িয়ে চলুন যে ব্যাপারটাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিডি নিউজের যে খবরটাতে, সেই খবরে যায়। সেখানে বিডি নিউজ 24 যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের আরেকটা শিরোনাম দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে জামাত আমিরের এক্স হ্যাক সারোয়ারের গ্রেপ্তার নিয়ে পুলিশের দ্বিমত, অর্থাৎ পুলিশের মধ্যে বিভক্তি এসেছে এই ব্যাপারটা নিয়ে। সেই তথ্য বিডি নিউজ গত রাতে প্রকাশ করেছিল। গত রাতের খবরে তারা বলছে, সংবাদ সম্মেলনের আমন্ত্রণ বার্তা পাওয়ার পরে যোগাযোগ করা হলে ডিবির 2 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে হ্যাকের ঘটনায় যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা বলেছেন মূলত রাজনৈতিক চাপে তাকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের কয়েকজন সিনিয়রদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলেও এক কর্মকর্তা দাবি করেছেন বিডি নিউজের কাছে। এরপর নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর সংবাদ সম্মেলনে আসেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এ ধরনের সংবাদ সম্মেলনে কোনো ইউনিটের প্রধান উপস্থিত হলে তার সঙ্গে ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারাও থাকেন। তবে বুধবার রাতে শফিকুল ইসলামকে দেখা গেল গাড়িতে একাই ডিএমপি মিডিয়া সেন্টারে আসতে। তার সঙ্গে তালিবুর রহমান ছিলেন মিডিয়া উইংয়ের দায়িত্বে যিনি রয়েছেন। এদিকে পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, সারোয়ারে আলমকে গ্রেপ্তার নিয়ে পুলিশের কর্মকর্তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ডিবির ভেতরে দ্বিধা বিভক্তির যে তথ্য ছড়িয়ে পড়েছে তা কতখানি সত্য। জবাবে শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সত্য নয়, মামলা হওয়ার পর পুলিশ আসামি ধরেছে। ঘটনার সঙ্গে আপনারা কি সারোয়ারে আলমের সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা ফরেনসিক রিপোর্ট না এলে তো বলা যাবে না। তাহলে আটকের প্রায় 16-17 ঘন্টা পর কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করা হলে ডিবি কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে না, তার বিরুদ্ধে মামলা হয়েছে এই কথা বলছেন, অথচ মামলা কিন্তু ওই গত রাতে হয়েছে, পরশু রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তখন এক সাংবাদিক বলেন, তাহলে আপনারা তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছেন কিনা? জবাবে শফিকুল ইসলাম বলেন, আমরা না, হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু আমরা জানি যে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এক সাংবাদিক তখন জানতে চান, তাহলে কি বিষয়টা এরকম যে জামাতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় দায়ের করা মামলার এফআইআরে সারোয়ারে আলমের নাম আছে এবং এ কারণে এখন তাকে গ্রেপ্তার দেখাচ্ছে হাতিরঝিল থানা পুলিশ? এই প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম শুধু বলেন, জি। যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটি কি জব্দ করা হবে, সেই ডিভাইসটা অর্থাৎ জামাত আমিরের মোবাইল, সেটা কি জব্দ করা হবে? এমন কথা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন সবই করা হবে, মামলা তো কেবল আজ দায়ের করা হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু তখন আবার স্বীকার করছেন যে মামলাটা আজ দায়ের করা হয়েছে, কিন্তু তার আগের রাতে সারোয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ধন্যবাদ দিয়ে উঠে যেতে চান শফিকুল ইসলাম। তখন এক সাংবাদিক আরেকটি প্রশ্ন নিয়ে উঠে দাঁড়ান। তিনি প্রশ্ন করেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার ডিবির তদন্তকারী টিম এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে গ্রেপ্তার করতে রাজি হননি। আপনি তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন এবং যার কারণে আজকে তারা এই সংবাদ সম্মেলন বর্জন করেছেন। সাংবাদিকদের কথা শেষ হওয়ার আগেই ডিবি প্রধান বলেছেন, মামলা হয়েছে, মামলায় গ্রেপ্তার হয়েছে, এটাই মামলা হয়েছে, তো এটা তো আর জিডির তদন্তের বিষয় নয়। মানে এটা বলছেন যে তিনি মামলা হয়েছে সেই কারণে গ্রেপ্তার হয়েছে। এ সময় কয়েকজন সাংবাদিক একসঙ্গে প্রশ্ন করতে উদ্যত হন। এর মধ্যে একজন প্রশ্ন করেন, আগে তো আপনারা জিডির তদন্ত করেছেন, সেই তদন্তে ঘটনার সঙ্গে এই ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা? জবাবে শফিকুল ইসলাম বলেন, এখন যেহেতু মামলা হয়েছে সেটা তো এটার সঙ্গে মার্জ হবে, অর্থাৎ এখন যেহেতু মামলা হয়েছে আগের জিডি এই মামলার সঙ্গে মার্জ হবে, তিনি জিডির তদন্তের কথা বলছেন না। এই প্রশ্নের জবাবের শেষ অংশে তিনি বলেন, যথেষ্ট প্রমাণ আছে, তবে কি ধরনের প্রমাণ আছে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। আরেক সাংবাদিক প্রশ্ন করেন, বাদী তো আগে অজ্ঞাতদের বিরুদ্ধে জিডি করেছিলেন, অর্থাৎ হাতিরঝিল থানায় যে জিডি করা হয়েছিল সেটা অজ্ঞাত আসামি বলে জিডি করা হয়েছিল। তাহলে বাদী কিসের ভিত্তিতে পরে ব্যক্তির নাম উল্লেখ করে আসামি করলেন? বাদী জানলেন কি করে এই জিডি তো আপনারা তদন্ত করছিলেন?
সেই প্রশ্ন করা হয়। জবাবে ডিবি প্রধান বলেন, মামলাটা হাতিরঝিল থানা নিয়েছে, আপনারা হাতিরঝিল থানার সঙ্গে যোগাযোগ করেন। তবে বিষয়টি নিয়ে হাতিরঝিল থানায় বিডি নিউজ 24 যোগাযোগ করেছে, ওসি ফোন ধরেননি। পুলিশের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পুলিশের সিনিয়রদের সিদ্ধান্ত ছাড়া এ ধরনের মামলা হওয়া সম্ভব নয়, এটা সবাই জানেন। উনি শুধু শুধু হাতিরঝিল থানার কোর্টে বলটা পাঠিয়ে দিলেন। অর্থাৎ ডিবি প্রধানকে উদ্দেশ্য করে ওই নাম না বলা কর্মকর্তা বলছেন, উনি শুধু শুধু হাতিরঝিল থানার দিকে বলটা ছুড়ে দিলেন, নিজে যেন প্রশ্নের উত্তর দিতে না হয়। এরকম বেশ মানে চটকদার খবর বিডি নিউজ, আরও অনেক ব্যাপার রয়েছে, এরকম চটকদার খবর বিডি নিউজ গত রাতে মধ্যরাতে সামনে এনেছিল। এই আলোচনা গত রাতে সরগরম হয়ে ওঠে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে দেশে বিদেশে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, বিভিন্ন সাংবাদিকরা এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলছেন এভাবে যে একটা পলিটিক্যাল দলের প্রভাবে কি পুলিশের কিছু কিছু কর্মকর্তা কাজ করছে কিনা, পুলিশের মধ্যে দ্বিধাবিভক্তি ছড়িয়ে পড়ছে কিনা, এখন যখন স্বাধীন পুলিশ তখন রাজনৈতিক চাপ কেন তাদের উপরে দেয়া হবে, রাজনৈতিক চাপে কেন তারা কাজ করবে, এই প্রশ্নগুলো নানা দিক থেকে উঠতে দেখছিলাম গত রাত থেকে। আজকে অবশেষে সেই আলোচনাগুলো যেন হয়তো এরকমই হতে পারে যে এই যে আলোচনাগুলো ছড়িয়ে পড়ছিল, এই আলোচনাগুলো যেন বিস্তার লাভ করতে না পারে, সেই কারণেই হয়তো আদালতও মনে করেছেন যে এই ব্যক্তিকে জামিন দিলে আলোচনাটা বেশি দূর হয়তো গড়াবে না। দর্শক, আপনার কি মনে হয়? যে অভিযোগ করা হচ্ছে, বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে যে জামাতের আমিরের চাপে এই কর্মকর্তাকে অযথা বিনা দোষে নাজেহাল করা হচ্ছে। বাস্তবতা কি এরকম? আদতেও কি প্রফেসর ইউনূস সরকারের আমলে জামাতের আমির পুলিশকে চাপ দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাতে পারেন, কিংবা করানোর মতো সক্ষমতা তার আছে, কিংবা সরকারেরই বা সেই চাপ নেয়ার কি কোনো? আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আগে আওয়ামী লীগের ভোটাররা মূলত তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জামাতকে ভোট দেবে, কিন্তু জামাতের শেষের দিকে এসে প্যাচ লাগাই ফেলছে, অর্থাৎ তাদের যে মতলবগুলো মোটামুটি সামনে চলে আসছে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তার আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের যে নির্বাচনের পর আসলে কি হতে যাচ্ছে? দর্শক, আপনারা অনেকে জানেন যে এই নির্বাচনে কিন্তু বিএনপি জয় লাভ করেছে, যেখানে জামাত ৭০ থেকে ৭৫টি আসন পেয়েছে এবং এবং বিএনপি কিন্তু ২০০+ ভোট কিন্তু তারা পেয়েছেন, আসন পেয়েছেন এবং অন্যান্য প্রায় ৭ থেকে ১০টির মধ্যেও পেয়েছেন। দর্শক, এবার নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন তা অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।